আমার স্নেহের যে সকল ছাত্রছাত্রীরা এবছর বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার করছো এবং তোমরা যারা মেজর কিংবা মাইনর পেপার হিসাবে বাংলা সাবজেক্টে নিয়েছো, তোমাদের জন্য আজ আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমাদের যাদের বাংলা সাবজেক্টে রয়েছে, তোমরা জানো যে তোমাদের একটি ছন্দ এবং অলংকারের পেপার রয়েছে। আজ আমি তোমাদের অলংকার যে পেপারটি রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটি হচ্ছে উপমা অলংকার। এই প্রশ্নটি তোমাদের জন্য এই বছর খুব ইম্পর্টেন্ট। তোমরা এটি ভালোভাবে তৈরি করে রেখো। কেমন? আজকের প্রশ্ন হচ্ছে উপমা অলংকার কাকে বলে এবং তার বিভিন্ন প্রকার বা শ্রেণী বিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো। তাহলে চলো উপমা অলংকার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমে আমি আসবো উপমা অলংকার কাকে বলে অর্থাৎ তার সংজ্ঞা কি। একটি বাক্যের সাধারণ ধর্ম বিশিষ্ট দুটি বিজাতীয় পদার্থের মধ্যে সাদৃশ্য দেখানোকে উপমা অলংকার বলে। কি বলছে না, একটি বাক্যে সাধারণ ধর্ম বিশিষ্ট দুটি বিজাতীয় পদার্থের মধ্যে সাদৃশ্য দেখানোকে কি বলা হয় না উপমা অলংকার। সাদৃশ্য মানে কি না, দুটি বিষয়ের মধ্যে কি কি বিষয় মিল রয়েছে। অর্থাৎ যদি দুটি বিষয়ের মধ্যে আমরা মিল দেখতে পারি তাহলে তাকে আমরা কি বলবো, সাদৃশ্য অলংকার। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি ভালোভাবে বুঝে নিই। কেমন? প্রথম উদাহরণ, মেয়েটি দিন দিন লতার মতো বেড়ে উঠছে। কি বলছে না, মেয়েটি দিন দিন লতার মতো বেড়ে উঠছে। আমরা বিষয়টি ব্যাখ্যা করি। এখানে মেয়ে ও লতা এই দুটি বিজাতীয় পদার্থ, উভয়ের মধ্যে বেড়ে ওঠার ব্যাপারে সাদৃশ্য আছে এবং একই বাক্যে এদের উপস্থাপন করা হয়েছে। সুতরাং বাক্যটি একটি উপমা অলংকার। আমরা আরেকটি উদাহরণ নিই। কি না, পূর্ণিমার চাঁদ জাগে প্রহরীর মতো। পূর্ণিমার চাঁদ জাগে প্রহরীর মতো। বিষয়টি আমরা ব্যাখ্যা করি। এখানে চাঁদ ও প্রহরী দুটি বিজাতীয় পদার্থ, উভয়ের মধ্যে জেগে থাকার ব্যাপারে সাদৃশ্য আছে। একই বাক্যে এটি সংগঠিত হওয়ায় এটি উপমা অলংকার হয়েছে। আমরা এবার আসি উপমা অলংকারের শ্রেণী বিভাগ। উপমা অলংকার সাধারণত চার প্রকারের। একটি হচ্ছে পূর্ণ উপমা, লুপ্ত উপমা, মালবোমা আর স্মরণোপমা। এই চারটি উপমা অলংকারের শ্রেণী বিভাগ। আমরা এবার এই প্রকারগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম আসি পূর্ণ উপমা। এর সংজ্ঞা হচ্ছে যে উপমা অলংকারে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম ও সাদৃশ্যবাচক শব্দ এই চারটি অঙ্গ বর্তমান থাকে তাকে বলা হয় পূর্ণ উপমা অলংকার। অর্থাৎ উপমার যে বিষয়গুলি রয়েছে, কি কি বিষয় রয়েছে না, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ। এই চারটি উপাদান যে অলংকারের মধ্যে থাকবে তাকে বলা হবে পূর্ণ উপমা অলংকার। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বুঝে নিই। চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে। কি বলছে না, চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে। এখানে আলো উপমেয়, আশা উপমান, কাঁপিছে সাধারণ ধর্ম আর মতন হচ্ছে সাদৃশ্য সূচক শব্দ। সুতরাং এই চারটি অঙ্গ
উক্ত বাক্যটিতে স্পষ্টভাবে উল্লিখিত হওয়ায় এবং দুটি বিজাতীয় পদার্থ কি না আলো আর আশার মধ্যে সাদৃশ্য একই বাক্যে প্রদর্শিত হওয়ায় এটি একটি পূর্ণ উপমা অলঙ্কার হয়েছে। বোঝা গেল বিষয়টি? এবার চলো দ্বিতীয় যে প্রকারটি রয়েছে তার নাম হচ্ছে লুপ্ত উপমা। কেমন? লুপ্ত মানে কি না কোনটি বিষয় সেখানে থাকবে না, অর্থাৎ অলঙ্কার অর্থাৎ উপমার যে চারটি বিষয় রয়েছে আমরা যেটা দেখলাম আগের উদাহরণের মধ্যে কি কি না উপমেয়, উপমান, সাধন ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ। এই শব্দের মধ্যে যদি কোনো একটি বা একাধিক না থাকে তাহলে তাকে আমরা বলবো লুপ্ত উপমা। তাহলে চলো লুপ্ত উপমার সংজ্ঞাটি আমরা জেনে নিই। যে উপমা অলঙ্কারে চারটি অঙ্গের মধ্যে অর্থাৎ উপমেয়, উপমান, সাধন ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ এর মধ্যে একটি বা একাধিক অঙ্গ অনুপস্থিত থাকে তখন তাকে বলা হয় লুপ্ত উপমা অলঙ্কার। বোঝা গেল বিষয়টি? এবার আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নিই। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কি বলছে না পাখির নীড়ের মতো চোখ তুলে আছে কে না নাটোরের বনলতা সেন। আমরা ব্যাখ্যা করে বিষয়টি বুঝে নিই। এখানে উপমেয় কি না চোখ, উপমান পাখির নীড়, সাদৃশ্যবাচক শব্দ মতো, কিন্তু চরণটির অঙ্গে কিন্তু চরণটির অঙ্গের মধ্যে সাধারণ ধর্মের কোনো উল্লেখ নেই। সুতরাং সংজ্ঞানুসারে এটি লুপ্ত উপমা অলঙ্কার হয়েছে। এবার আমরা আসবো তৃতীয় যে প্রকারটি রয়েছে মালোপমা, তার সম্পর্কে আমরা বিস্তারভাবে জেনে নিই। প্রথমে আমরা জানবো মালোপমার সংজ্ঞা। যে উপমা অলঙ্কারে উপমেয় থাকে একটি কিন্তু উপমান থাকে একাধিক তাকে মালোপমা অলঙ্কার বলে। সংজ্ঞা কি বলছে না যে উপমা অলঙ্কারে উপমেয় থাকে একটি কিন্তু উপমান থাকে একাধিক তাকে বলা হচ্ছে মালোপমা অলঙ্কার। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বুঝে নিই। ভূমিকম্পের মতো, মহামারীর মতো, প্রলয়ের মতো, বিভৎস কালবৈশাখী ঝড়। উদাহরণে কি বলছে না ভূমিকম্পের মতো, মহামারীর মতো, প্রলয়ের মতো, বিভৎস কি রয়েছে না কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড়কে এই বিভিন্ন উপমার সাহায্যে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ ব্যাখ্যা হচ্ছে এইরকম, উপমেয় কালবৈশাখী, ঝড় উপমান। তাহলে বিষয়টি আমরা ব্যাখ্যা করে দেখে নিই। উপমেয় কালবৈশাখী ঝড়, উপমান ভূমিকম্প, মহামারী, প্রলয়। তাহলে চলো একটি ব্যাখ্যার মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নিই। এখানে উপমেয় হচ্ছে কালবৈশাখী ঝড় আর উপমান কি রয়েছে না ভূমিকম্প, মহামারী আর হচ্ছে প্রলয়। অর্থাৎ এখানে একটি উপমেয়ের সঙ্গে তিনটি উপমানের সাদৃশ্য প্রদর্শন করায় এটি মালোপমা হয়েছে, কারণ এগুলি একটি বাক্যে সন্নিবিষ্ট হয়েছে। কেমন বিষয়টি বোঝা গেল? এবার চলো আমাদের চতুর্থ যে প্রকারটি রয়েছে তার নাম হচ্ছে স্মরণোপমা। স্মরণোপমা কাকে বলে? একটি বস্তুকে দেখে যদি অন্য বস্তুর স্মৃতি জাগরিত হয় এবং তার জন্য যে কাব্য সৌন্দর্যের সৃষ্টি হয়
তাকে স্মরণ উপমা বলে। তাহলে স্মরণ মানে কি না কোনো কিছু জাগরিত হওয়া, অর্থাৎ একটি জিনিসকে দেখে যদি অন্য একটি বস্তুর কথা মনে পড়ে তখন তাকে কি বলা হচ্ছে না স্মরণ উপমা। একটি আমরা উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নিই। কালো জল ঢালিতে সই কালা পরে মনে। কি বলছে না কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে। এখানে কালো জল কার সঙ্গে তুলনা করা হচ্ছে না কালা অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে চলো আমরা ব্যাখ্যা করে নিই। উপমেয় কালা অর্থাৎ শ্রীকৃষ্ণ, উপমান হচ্ছে জল। মনে পড়ে অর্থাৎ মনের মধ্যে স্মৃতি জাগরিত হচ্ছে। সুতরাং কালো জলের সঙ্গে কৃষ্ণের রূপের তুলনা করা হয়েছে। কালো জলে প্রত্যক্ষ অনুভব রাধার মনে কালো কৃষ্ণের স্মৃতি জাগিয়ে দিয়েছে এবং কাব্যে সৌন্দর্য সৃষ্টি করেছে। তাই এটি স্মরণ উপমা অলঙ্কার। এটি কেন স্মরণ উপমা হলো? কারণ কালো জল দেখে রাধার মনে কি হয়েছে না কৃষ্ণের রূপ জাগরিত হয়েছে, অর্থাৎ স্মরণে এসেছে। এই জন্য এই উপমাকে বলা হচ্ছে স্মরণ উপমা। বোঝা গেল? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করো, কেমন? আর প্রত্যেক ভিডিওর মতো এবারে বলছি যে তোমরা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কোনো অলংকার নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।